ধীমান সেনের খেলা শেষ করতে কোর্টে হাজির হলো গীতা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বড়বাবু তো অগ্নিজিতের সঙ্গে কথা বলে। অগ্নিজিৎ জিজ্ঞেস করে যে কি অবস্থা। বড়বাবু বলে যে অবস্থা খুব একটা ভালো নয়। আমি ঠিক বুঝতে পারছি না, কালকে কোর্টে ডেট। অ্যাডভোকেট মুখার্জি, আমার মনে হচ্ছে যে এইবারে আপনার কেসটা আপনাকে নিজেকেই লড়তে হবে। গীতা পৌঁছতে পারবে না। অগ্নিজিৎ তো শুনে ভয় পেয়ে যায়, মাথায় পুরো বাজ পড়ে, বলে আপনি কি বলছেন কি? আপনি জানেন বড়বাবু, গীতা যদি কালকে কোর্টে গিয়ে অ্যাপিয়ার না করে তাহলে আমার জেল হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। আমি ওখানে গিয়ে কি আর্গুমেন্ট করবো? আমার তো সব গুলিয়ে যাচ্ছে, আমার হাতে আর কিছু নেই। আমি কি করব? আমি কিছু জানি না। গীতা সবকিছু জানে। তখনই বড়বাবু বলে, দেখুন অ্যাডভোকেট মুখার্জি, আপনি কিন্তু একজন অসাধারণ লয়ার। আপনি এমন কিছু নেই যে আপনি পারেন না। আপনি একটা কথা শুনুন, আপনি আজকে সারা রাত ধরে স্টাডি করুন আর কালকে সকালে প্লিজ আপনি কোর্টে চলে আসুন। আপনাকে যে করেই হোক কিন্তু কেসটা জিততে হবে অ্যাডভোকেট মুখার্জি। নইলে গীতা যখন জ্ঞান ফিরবে তখন আমি গীতাকে কি জবাব দেবো? বলবো যে ওর শ্বশুর মশাই এখন জেলে আছে? দেখুন অ্যাডভোকেট মুখার্জি, আমাদের কাছ থেকে যত রকমের যত সহযোগিতা করার আমরা করব। আপনি একদম কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আজকে সারা রাতটা কেসটা নিয়ে স্টাডি করুন প্লিজ। অগ্নিজিৎ তারপরে বলে যে আমি কি যাব? তখন বড়বাবু বলে না, এখন আসবে না। অগ্নিজিৎ বলে কেন? বড় বলে গীতা কোথায় আছে সেটা এখনো কেউ জানে না, সবাই জানে যে গীতা মারা গেছে। অগ্নিজিৎ বলে সবাই বলতে তাহলে কে? বড় বউ তখন বলে ধীমান সেন, কিরণ কান্তি, কৃপান, ওরা সবাই জানে যে গীতা আর বেঁচে নেই। আর আপনি এই খবরটা গোপন রাখবেন যে গীতা বেঁচে আছে। আর সব থেকে বড় কথা, কালকে কিন্তু কেসটা আপনাকেই লড়তে হবে। এই বলি তো অগ্নিজিৎ ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ তো কাঁদতে থাকে। প্রলয় তখনই পিছন থেকে আসে। অগ্নি জিজ্ঞেস করে কে? প্রলয় বলে কেন বড়দা? আমি। আচ্ছা গীতার কোনো খবর পেলে তুমি? অগ্নিজিৎ তো মিথ্যে কথা বলে যে না, পায়নি। প্রলয় বলে তুমি সত্যি বলছো? আমি বুঝতে পারছি বড়দা তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার থেকে প্রশ্নটার উত্তরটা এড়িয়ে যাচ্ছ। অগ্নিজিৎ তখন কাঁদতে কাঁদতে বলে, তুই যখন বুঝতে পারছিস আমি যখন এড়িয়ে যাচ্ছি, তাহলে প্লিজ আমাকে জিজ্ঞেস করিস না। আমাকে প্লিজ একটু একা থাকতে দে। আমাকে এখন সারা রাত ধরে পড়াশোনা করতে হবে। আমাকে সবকিছু নিয়ে এখন পড়াশোনা করতে হবে, ফাইলগুলো এখন আমাকে পড়তে হবে। অগ্নিজিতের তখনই মনে পড়ে যে ফাইলগুলো তো পড়ে গেছে। ও গিয়ে তখন গিনিকে বলে, তুমি সবকিছু সর্বনাশ করে দিয়েছো। তুমি আমার বড় ছেলেকে সারা জীবনের মতো অসুখী করে দিয়েছো আর আমাকে শুধুমাত্র তোমার জন্য জেলে যেতে হবে। তিনি তখন হাসতে হাসতে বলে, আই ডোন্ট মাইন্ড। আপাতত আমি এখন একটু ব্যস্ত আছি আমার কাজের জন্য, কারণ আমার একটা ফ্যাক্টরি তৈরি হবে আর সেই ফ্যাক্টরির পিছনে টাকা ঢালবে ধীমান সেন। কালকে তো আপনাকে পুলিশে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যাবে আর ওখানে জেল কাস্টাডির মধ্যে একটা বিশাল বড় পার্টি থ্রো করা হবে। সেই পার্টি দেবেন ধীমান সেন। সেই পার্টিতে ওনার কোম্পানির শেয়ার হিসেবে জয়েন করছে এই গিনি মুখার্জি। অপরদিকে স্বস্তিক তো গীতার কাছে বসে থাকে। বসে এক দৃষ্টিতে গীতাকে দেখতে থাকে। স্বস্তিক তো গীতার হাত ধরে কাঁদতে থাকে আর বলে, গীতা তোমাকে বাঁচতেই হবে। গীতা তুমি বারবার ফাইট করে এসেছো, ফাইট ব্যাক গীতা, তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আমাদের পরিবারের জন্য। তোমাকে বাঁচতে হবে সব অসহায় মেয়েদের জন্য, যারা বিচার পাচ্ছে না তাদের পাশে কে থাকবে? তুমি না থাকলে সেই অসহায় মেয়েগুলোর পাশে কে দাঁড়াবে বলো? গীতা তুমি না থাকলে আমার বাবার যে কালকে জেল হয়ে যাবে। গীতা প্লিজ তোমাকে জেগে উঠতেই হবে। এই বলেই তো স্বস্তিক কাঁদতে থাকে। বড়বাবু তখন স্বস্তিককে বোঝায় যে এইভাবে কাঁদবেন না। এবার আমাদের নেক্সট পার্ট। স্বস্তিক তখন কৃপানকে ফোন করে। কৃপান ফোন ধরতেই তো স্বস্তিক নিজের পরিচয় দেয়। কৃপান বলে, তা হঠাৎ আপনি আমাকে ফোন করেছেন? স্বস্তিক জিজ্ঞেস করে যে আমার স্ত্রী কোথায়? কৃপান বলে, আমি বলতে পারবো না। স্বস্তিক বলে, তুমি সব জানো। মেহেক আমাকে বলেছে যে গীতা তোমার সঙ্গে মিট করতে গেছিল। বলো আমার গীতা কোথায় আছে, নাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কৃপান বলে, যা খুশি তাই করো, কিন্তু যোগফল শূন্য। তোমরা কিচ্ছু করতে পারবে না। কাল তোমরা সবাই কোর্টে দেখবে যে ভজন মিত্তির একাই তোমাদের জন্য যথেষ্ট। কালকে কোর্টে সবাই দেখবে যে ধীমান সেনের পাওয়ারের কাছে না তোমাদের ওকালতি সব ফুস হয়ে গেছে। কালকের গেম ওভার হয়ে যাবে, সমস্ত খেলা কালকে শেষ হয়ে যাবে আর কালকে সকালে পদ্মকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপরে তুলে নেব মেহেককে। আমি কোনো মতেই মুখার্জি বাড়িকে আর আস্ত রাখবো না। কথাটা মাথায় রাখবেন। এই বলে তো কৃপান ফোনটা কেটে দেয়। স্বস্তিক ফোনটা রাখতে বড়বাবু তো স্বস্তিককে থ্যাংক ইউ বলে। স্বস্তিক বলে, কিন্তু বড়বাবু এবার সত্যি সত্যি কেসে আমরা হেরে যাব না তো? বড়বাবু বলে, আপনি কি বলতে চাইছেন? স্বস্তিক বলে, না গীতার যে অবস্থা, কালকে তো ও কোর্টে যেতে পারবে না, ডাইরেক্ট যদি জেল হয়ে যায়। আমি বুঝতে পারছি না যে কালকে কি হবে। বড়বাবু তখন বলে, দেখুন আপনি ওর স্বামী, আমি জানি না আপনি ওকে কতটা চেনেন, কিন্তু আমি খুব ভালো করে জানি যে অ্যাডভোকেট গীতা এলএলবির কই মাছের জান ঠিক কালকে কোর্টে পৌঁছবে। তখনই ডক্টর এসে বলে, ইম্পসিবল। এই অবস্থায় পেশেন্ট কোনোভাবেই কোর্টে পৌঁছাতে পারবে না, এটা সম্ভব নয়। স্বস্তিক ডক্টরকে জিজ্ঞেস করে যে স্ক্যান রিপোর্ট কেমন আছে। ডক্টর বলে, দেখুন স্ক্যান রিপোর্ট তো একদম ওকে আছে, কিন্তু যে সিচুয়েশন, উনি কোর্ট কেন এই বিছানা থেকে নামতে পারবেন না।
শুধু মানুষ কেন, কেউই এই অবস্থায় কোর্টে যেতে পারবে না। বড়বাবু তখন বলে, ওকে মানুষ কেন বলছেন? ও হচ্ছে দেবী। ও চাইলে সবকিছু পারে। আর দেবীরা তো কখনোই কোথাও আটকে থাকে না। দেবীরা সব জায়গায় যেতে পারে। তাই আমি বিশ্বাস করি যে ও কালকে কোর্টে পৌঁছবেই। অপরদিকে প্রলয় গিনিকে বোঝায় যে তোমার বোনের অবর্তমানে কিন্তু তুমি ওই সংসারটাকে সামলাতে পারো গিনি। দেখো আর ৫ জন মেয়ে যেভাবে সংসার করে, যেভাবে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, তুমি কিন্তু সেভাবেই এসেছিলে গিনি। আবার তুমি কিন্তু সংসারটাকে সামলাতে পারো। গিনি তখন বলে, না, মেয়েরা যা, যা সুখ শান্তি পায় আমি কিন্তু তা পাইনি। এই বাড়ির ছেলের পায়ে আমি মাথা খুঁড়ে পড়েছিলাম। তার মায়ের পায়েও আমি মাথা খুঁড়ে পড়েছিলাম। কিন্তু কেউই আমাকে পাত্তাও দেয়নি। ওই অগ্নিজিৎ মুখার্জি এখন সাধু সাজছেন, উনি তো আমাকে ব্যবহার করেছিলেন গীতার বিরুদ্ধে। উনি যেন তেন প্রকারে কেসটা জিততে চেয়েছিলেন, কারণ উনি কখনো হারতে শিখেননি। কিন্তু কালকে উনি হারবেন এই কেসটা। আমি আপনাকে বলছি, কালকে পুলিশি পাহারায় প্রিজম ভ্যান আসবে উনাকে নিয়ে যেতে। উনার কালকে জেল হবে। তখনই এলিন গিনিকে বলে, তুমি কি প্রতিশোধ নিচ্ছ নাকি? গিনি বলে, হ্যাঁ নিচ্ছি। আমি অনেক আপনাদের বুঝিয়েছি, কিন্তু কেউ আপনারা আমাকে বোঝাননি। আপনারা আমার কথা কেউ শোনারই চেষ্টা করেনি, কিন্তু আজকে আপনারা যে জানি তা আমার আছে। এই চৌকাঠের এক পা বেরোলেই আমার জন্য ডুপ্লে আছে, একটা ইম্পোর্টেড কার আছে, আমি একটা ফ্যাক্টরির শেয়ারে আছি। শুধুমাত্র এই চৌকাঠের এক পা বেরোলেই ছুটকা। তখনই প্রলয়বারে ২ পা বেরোলে কিন্তু আর তুমি কোনোভাবেই ফিরে আসতে পারবে না গিনি। তুমি বুঝতে পারছো না গিনি যে তুমি কতটা ভুল করছো। তুমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছো গিনি। তুমি ওদের চেনো না যে তুমি কতটা ভুল করছো, কিন্তু আমি ওদেরকে চিনি। গিনি তো ওদের কথার পাত্তাও দেয় না, বলে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস। আমি খুব ভালো করেই জানি যে আপনারা এখন আমার ব্রেন ওয়াশ করবেন, কারণ যে আমি লক্ষ্মী বউ সেজে যেন শ্বশুর মশাইয়ের সঙ্গে আমি কোর্টে যাই, তাই না? আমি তো কোর্টে যাবোই, কিন্তু আমি তবে বসবো ধীমান সেনের পাশে, আমি ভজন মিত্রের পাশে বসবো কোর্টে গিয়ে। কারণ ওরা আমার স্বপ্ন পূরণ করেছে। প্রলয় তখনই চিৎকার করে ওঠে গিনির উপরে। গিনি বলে, হ্যাঁ, কারণ এক চোখে আমার ভালোবাসা, আর এক চোখে আমার স্বপ্ন। ভালোবাসা তো আমি কোনোদিনও পাইনি। ভালোবাসা পাওয়ার জন্য আমি ছটফট করেছি। আমি প্রায় মরেই যাচ্ছিলাম। আর বাকি রইল স্বপ্ন, তবে সেটাই পূরণ হোক। এই বলে তো গিনি ওখান থেকে চলে যায়। প্রলয় তো গিনিকে ডাকে। অগ্নিজিৎ তখনই এসে প্রলয়কে বলে, ওকে আর ডাকিস না। ও জানে যে আমরা হেরেই গেছি। ও চৌকাঠ পেরিয়ে চলেই গেছে। ওকে আর ফিরিয়ে আনা যাবে না। ওকে ফিরিয়ে আনতে পারতো শুধুমাত্র একজন, সেটা হলো গীতা, যে এখন আর নেই। আর কালকে আমি জানি যে কেসটা সম্পূর্ণভাবে আমি হেরেই যাব। কালকে আমাকে জেলে যেতেই হবে। মায়ের তখন কাঁদতে কাঁদতে অগ্নিজিৎকে বলে, বাবা তুমি একদম এসব কথা বলবে না। আমি আছি না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। বাড়ির সবাই তখন অগ্নিজিৎকে সাহস দেয়, বলে, আমরা তো আছি সবাই, তুমি একদম ভেঙে পড়বে না। প্রলয়ও বলে, হ্যাঁ দাদা, আমিও তো আছি, তুমি একদম চিন্তা করবে না। অগ্নিজিৎ কাঁদতে কাঁদতে বলে, আমি জানি যে তোরা সবাই আমার সঙ্গে আছিস, কিন্তু একজনের অভাব আমি খুব বোধ করছি। সে হলো আমার ছোট বৌমা গীতা। পরের দিন সকাল হতেই তো ধীমানরাও কোর্টে চলে যায়, আর অগ্নিজিৎ তো স্টাডি করে কোর্টে চলে যায়। ধীমান আর অগ্নিজিৎ মুখোমুখি হয়। ধীমান বলে, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, ঘড়ির কাঁটায় প্রায় ১২টা বাজতে চলেছে, আর আপনারও কিন্তু ১২টা বাজতে চলেছে। কিরণকান্তি ও অগ্নিজিৎকে বলে যে শুধুমাত্র আপনার জন্য আমি কোনো জায়গায় গিয়ে মুখ দেখাতে পারি না। আমার ছেলে নামে সবাই আজে বাজে কথা বলে, আপনি আমার ছেলের বদনাম করে ছেড়েছেন। হোয়াট এভার, এর থেকেও বেশি বদনাম আপনার মেয়ের হবে। আপনার মেয়েকে তো আমি ছেড়ে দেব না। আপনি যা বদনাম করেছেন আমার ছেলে, তার দ্বিগুণ বদনাম আমি আপনার মেয়েকে ফিরিয়ে দেব। অগ্নিজিৎ তো কোনো কথা বলে না, চুপ করে শুধুমাত্র ওদের কথাগুলো শুনে, কারণ অগ্নিজিতের মনটা পুরোটাই ভেঙে আছে। ও খুব ভালো করেই জানে যে কেসটাও আজকে হেরে যাবে। এদিকে মিডিয়ার লোকরাও তো ওখানে দাঁড়িয়ে আছে, তাই অগ্নিজিৎ আর কোনো কথা বাড়ায় না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।